জম্মু ও কাশ্মীর নামটা শুনলেই কি মনে হয়? একদিকে অপার সৌন্দর্য, আরেকদিকে দশকের পর দশক ধরে চলার সংঘাত, তাই না? কিন্তু এই ছবির মতো সুন্দর উপত্যকার আসল গল্পটা কি? চলুন আজ সেটাই একটু তলিয়ে দেখা যাক। দেখুন, জায়গাটা কিন্তু দারুণ গুরুত্বপূর্ণ। হিমালয়ের কোলে, একেবারে ভারত, পাকিস্তান আর চীনের সংযোগস্থলে। গল্পের শুরু সেই ১৯৪৭ সাল থেকে, মানে ব্রিটিশরা চলে যাওয়ার পর থেকেই। তখন থেকেই এর দখল নিয়ে বিতর্ক, যা আজও চলছে। ভারত এখন এই অঞ্চলটা পরিচালনা করে, কিন্তু পাকিস্তান আর চীনও এর ওপর নিজেদের দাবি জানায়। তো এই জটিল প্রেক্ষাপটটা মাথায় রেখেই আমরা এর ভূগোল, ইতিহাস আর এখনকার পরিস্থিতিটা বোঝার চেষ্টা করব। আচ্ছা, এখনকার জম্মু ও কাশ্মীরকে বুঝতে হলে আমাদের পিছিয়ে যেতে হবে ২০১৯ সালে। কারণ ওই বছর এমন একটা ঘটনা ঘটেছিল যা এখানকার সব কিছু একেবারে ওলটপালট করে দেয়। মানে ব্যাপারটা কি ছিল? কয়েক দশক ধরে ৩৭০ ধারার অধীনে জম্মু ও কাশ্মীর একটা বিশেষ ক্ষমতা পেত। ভাবুন তো, ভারতের অংশ হয়েও তাদের ছিল নিজস্ব সংবিধান, আলাদা পতাকা, এমনকি নিজেদের আইন তৈরির ক্ষমতা। এই স্পেশাল স্ট্যাটাসটাই কিন্তু জম্মু ও কাশ্মীরকে ভারতের অন্য সব রাজ্য থেকে একদম আলাদা করে রেখেছিল। এই টাইমলাইনটা একবার দেখুন, কি দারুণভাবে পুরো বিষয়টা তুলে ধরা হয়েছে। প্রায় ৭০ বছরের একটা লম্বা আইনি যাত্রার সারসংক্ষেপ। ১৯৫০-এ ৩৭০ ধারা চালু দিয়ে যার শুরু, তারপর ১৯১৯-এ এসে সেটার বাতিল হওয়া, আর সবশেষে ২০২৩-এ সুপ্রিম কোর্টের রায়ে সেই সিদ্ধান্তে একেবারে সিলমোহর করে যাওয়া। পুরো বিবর্তনটা কিন্তু চোখের সামনে পরিষ্কার। আর এই বদলগুলো কিন্তু শুধু কাগজে কলমে ছিল না, এর প্রভাব ছিল অনেক গভীর। ধরুন, আগে জম্মু কাশ্মীরে নিজস্ব সরকার ছিল। এখন কি হলো? এখন এটা সরাসরি দিল্লির কেন্দ্রীয় সরকারের অধীনে একটা কেন্দ্রশাসিত অঞ্চল। এর মানে স্থানীয় আইন তৈরির ক্ষমতা অনেকটাই কমে গেল। শুধু তাই নয়, বাইরের রাজ্যের বাসিন্দাদের জন্য সেখানে জমি কেনা বা থাকার নিয়মকানুনও বদলে গেল। আচ্ছা, রাজনৈতিক আলোচনা তো হলো। এবার চলুন এই অঞ্চলের মানুষ আর তার ভূগোলের দিকে একটু নজর ফেরানো যাক, কি বলেন? পুরো কেন্দ্রশাসিত অঞ্চলটা কিন্তু মূলত দুটো ভাগে বিভক্ত। আর এই দুটো ভাগ শুধু ভৌগোলিকভাবেই নয়, সাংস্কৃতিকভাবেও বেশ আলাদা। একটা হলো জম্মু ডিভিশন আর অন্যটা কাশ্মীর ডিভিশন। এবার যদি জনসংখ্যার দিকে তাকায় তাহলে দেখব সামগ্রিকভাবে মুসলিমরাই সংখ্যাগরিষ্ঠ। কিন্তু মজার ব্যাপার হল, এই দুটো ডিভিশনের মধ্যে ধর্মীয় বিন্যাসে বেশ বড় একটা পার্থক্য আছে। আর এই পার্থক্যটাই কিন্তু ওখানকার আঞ্চলিক রাজনীতি বোঝার জন্য খুব জরুরি একটা পয়েন্ট। ধর্মের মতো ভাষাতেও এখানে দারুণ বৈচিত্র্য। এখানকার ভাষাগত চিত্রটাও অসাধারণ। কাশ্মীরি আর ডোগরি হয়তো সবচেয়ে বেশি শোনা যায়, কিন্তু উপত্যকার আনাচে কানাচে গেলেই কানে আসবে গোজুরি, পাহাড়ির মতো আরও কত ভাষা আর উপভাষা। এই যে এত ভাষার সমাহার, এটাই কিন্তু জম্মু ও কাশ্মীরের গভীর সাংস্কৃতিক ঐতিহ্যের আসল পরিচয়। তো এত কিছু যার রাজনৈতিক আবহ, সেখানকার মানুষজন কিভাবে তাদের দিন গুজরান করে, তাদের জীবিকাটা কিসের ওপর নির্ভরশীল? চলুন এবার একটু অর্থনীতির দিকটা দেখা যাক। অর্থনীতির একটা বিশাল অংশ, মানে বিরাট একটা অংশ দাঁড়িয়ে আছে হর্টিকালচার বা উদ্যান পালনের ওপর, বিশেষ করে আপেল চাষ। সংখ্যাটা একবার ভাবুন, প্রায় ৩৫ লক্ষ মানুষ সরাসরি এই শিল্পের ওপর নির্ভরশীল। অবশ্যই, শুধু আপেলই নয়, এখানকার অর্থনীতি আরও কয়েকটা জিনিসের উপর দাঁড়িয়ে আছে। যেমন বিশ্ববিখ্যাত হস্তশিল্প, কাশ্মীরি শালের কথা তো সবাই জানে, আছে জাফরানের মতো দামি কৃষিপণ্য, আর অবশ্যই পর্যটন। এর সাথে যোগ করুন এখানকার উল্লেখযোগ্য খনিজ সম্পদ। এই কথাটা কিন্তু খুব প্রচলিত যে কিস্তোয়ার হল নীলকান্তমণি আর জাফরানের দেশ। আর এটা থেকেই বোঝা যায় এই অঞ্চলের প্রাকৃতিক সম্পদ কতটা দামি। সত্যি বলতে কি, জম্মু ও কাশ্মীরই হল ভারতের একমাত্র জায়গা যেখানে বোরাক্স আর নীলকান্তমণির মতো মূল্যবান খনিজের এত বড় ভাণ্ডার আছে। আচ্ছা, এত বড় একটা রাজনৈতিক পট পরিবর্তন তো হয়ে গেল, কিন্তু এরপর কি? জম্মু ও কাশ্মীরের ভবিষ্যৎ কোন পথে এগোচ্ছে? তাহলে জম্মু ও কাশ্মীরের জন্য সামনের রাস্তাটা ঠিক কেমন? এখানকার সবচেয়ে বড় চ্যালেঞ্জটাই বা কী? আসলে চ্যালেঞ্জটা হলো একটা ভারসাম্য খুঁজে বের করা। একদিকে নিরাপত্তা আর অর্থনৈতিক উন্নয়ন, আর অন্যদিকে মানুষের রাজনৈতিক আকাঙ্ক্ষা, এই সব কিছুর মধ্যে একটা ব্যালেন্স তৈরি করা। ভবিষ্যতের দিকে তাকালে কয়েকটা গুরুত্বপূর্ণ জিনিস চোখে পড়ে। যেমন, সুপ্রিম কোর্ট কিন্তু রাজ্যের মর্যাদা ফিরিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছে। আবার দেখুন, সম্প্রতি নির্বাচনও হয়ে গেল, একটা নতুন স্থানীয় সরকারও তৈরি হল। কিন্তু তারপরেও পর্যটন শিল্পের অস্থিরতা আমাদের মনে করিয়ে দেয় যে অর্থনৈতিক স্থিতিশীলতা আনাটা এখনও একটা অনেক বড় চ্যালেঞ্জ। শেষ পর্যন্ত প্রশ্নটা কিন্তু একটাই, এই উপত্যকায় স্থিতিশীলতা আর মানুষের আকাঙ্ক্ষা কি একসাথে হাত ধরে চলতে পারবে?
এই সুন্দর অথচ জটিল ভূখণ্ডের যে 1,20,00,000-এরও বেশি মানুষ বাস করে তাদের সবার ভবিষ্যৎ কিন্তু নির্ভর করছে এই একটা প্রশ্নের উত্তরের ওপর।